ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার। অনেক রেগে গেলে কথা বলতে পারি না। কি কি গাছে উঠেছে? কোনো গাছ বাকি নাই, আমি গাছে চড়ি নাই। সুপারি গাছে উঠছি আমি, তারপর নারকেল গাছে? নারকেল গাছে উঠছি। দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলে সুরাইয়া। এই গল্পটা কিন্তু কোথাও বলিনি। আচ্ছা আচ্ছা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজেন জার্নাল 24.com প্রেজেন্টস সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। চলুন তার সঙ্গে আলাপ শুরু করি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং অনেক অনেক ধন্যবাদ সিটিজেন জার্নালের এই যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য। ধন্যবাদ আপনাকেও, এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনার সাথে একটু গল্প হবে আমাদের, ফর্মালি ইনফর্মালি তো আমাদের অনেক আলোচনা হয়। আর আপনি জানেন যে আপনি খুব পছন্দের একজন মানুষ আমাদের সঙ্গীত অঙ্গনের, এবং আপনি ডাকলে সেখানে না করার আসলে আমরা সুযোগই নাই। তুমিও আমাদের সবার অত্যন্ত কাছের। গানের সাথে সাথে তোমার যে ব্যক্তিত্ব, চালচলন সবকিছুই খুবই প্রশংসার দাবি রাখে সবসময়, এবং থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জানাই। আজ থেকে 1.5 যুগ আগে ক্লোজ আপ ওয়ান তোমাকে হচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রথম লিজাকে দেখেছে, চিনেছে। 1.5 যুগ আগের সেই লিজা আর এখনকার যে লিজা, দুজনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? অনেক অনেক বেশি পার্থক্য, কারণ 1.5 যুগ তো বেশি বিশাল বড় একটা সময়। আর এই সময়ের মধ্যে দেখা যায় শুধুমাত্র আমি না, আপনি জীবনও যদি চিন্তা করেন যে সবার জীবনে আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়, তো আমারও এরকমই। বাট সবচেয়ে বড় পার্থক্য যদি বলি যে বয়স, সময়, ম্যাচুরিটি সব কিছু মিলিয়ে আমার মনে হয় এখন একটু পরিপূর্ণতার দিকে যাচ্ছি, একটু বুঝতে শিখছি, যেটা আগে একটু কম ছিল। বা স্বভাবতই বয়সের জন্য, সময়ের জন্য, সিচুয়েশনের জন্য সেটা কম থাকাটাই স্বাভাবিক। তো আস্তে আস্তে যদি অল্প কথায় বলি যে পরিপূর্ণতার দিকে যাচ্ছি, ওই পথে হাঁটছি, একটু একটু বুঝে কাজ করার চেষ্টা। লিজার এখন গানের ভান্ডার, লিজার জীবনের যে অর্জন, সেটা অনেক বেশি এখন সমৃদ্ধ। হ্যাঁ, ধাপে ধাপে সবাই আসলে আগায়, আমিও চেষ্টা করছি সবার ভালোবাসা নিয়ে সামনে। পেছনে ফিরে তাকালে কোন কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে? পরিশ্রমগুলো বেশি মনে হয়। আগে পরিশ্রম বেশি হতো। একদম সকাল থেকে শুরু করে আমার পড়াশোনা থেকে, গানের ক্লাস থেকে শুরু করে আমার প্রতিদিনের জীবনাচরণ যেটা বলি, আমার একদম কি করতাম সেগুলো মনে হয় বেশি বেশি। কারণ এখন তো নিয়ম মতো আমরা আসলে কিন্তু এখন চলছি না। আমাদের কাজগুলোই এমন হয়েছে, হয়তো আমার মাঝে মাঝে দুপুরের শো থাকে, মাঝে মাঝে থাকে রাতের শো, আবার মাঝে মাঝে দেখা যায় যে আমরা ভোর 4টার দিকে রওনা দিচ্ছি ঢাকার বাইরে প্রোগ্রামের জন্য, আবার মাঝে মাঝে দেখা যায় যে আমরা রেকর্ডিং করছি সন্ধ্যার পর, এরকম। মানে একদম শুরুর দিকের কথা, একদম যখন স্কুলে পড়তাম বা আমার শুরুটা যখন হচ্ছিল সেই সময়টার কথা বলছি। একদম 6টা থেকে, ভোর 6টা থেকে দেখা যেত রাত 8টা পর্যন্ত আমি একের পর এক গানের ক্লাস, পড়াশোনার ক্লাস, আবার খেলাধুলার ক্লাস, আবার নাচের ক্লাস, এভাবে ক্লাস করছি। হ্যাঁ, তো এটা একটা নিয়মের মধ্যে ছিল। এখন এই নিয়মটা আসলে নাই। হ্যাঁ, এটা বললাম যে হয়তো বা আমাদের কাজ হয়তো দুপুরবেলা হচ্ছে, আবার অনেকটা হচ্ছে আবার রাতে, আবার অনেক অনেক কাজ শুরু হচ্ছে যে আমরা শুরুই করছি সন্ধ্যার পর, এরকম আর কি। তো এই নিয়মটা আসলে চেঞ্জ। লিজার কি মনে আছে যে জীবনে প্রথম কোন গানটি দিয়ে চর্চা শুরু হয়েছিল, তোলা হয়েছিল কণ্ঠে? হ্যাঁ, মনে আছে। আমি একদম প্রথম আমার গান ছিল একটা দেশের গান। আচ্ছা। মাগো আমি গাইবো না স্বাধীনতার গান। এটা একদম আমার প্রথম তোলা গান হারমোনিয়ামে। তখন তোমার বয়স কত ছিল? অনেক ছোট। কোন ক্লাসে পড়ো? একদম শেখা শুরু করেছি ক্লাস 3তে বা 2তে পড়বো, 7-8 বছর এরকম হবে। আচ্ছা, আর কে তুলে দিয়েছিল? আমার ওস্তাদ, যে আমার প্রথম যিনি আমি যার কাছে শিখেছি আমার হাতে খড়ি, ওস্তাদ M.A. হাই, উনি আসলে আমাকে ইন্সপায়ার করেছিল যে এত ছোট মানুষ কিন্তু আমি শুধুমাত্র হারমোনিয়াম প্লে করছি, বাট ওই হারমোনিয়ামে বেলুটি টানতে পারি না, আরেকজন ঠেলে ঠেলে দিচ্ছিল আর আমি প্লে করে গাচ্ছিলাম। তো ওই সময়ের ওই বয়সটায় যে উনি আমাকে সাহস করে একটা গান তুলে দিল এবং এটা স্টেজে আমি সবার সামনে গাইলাম। তুমি এখন যদি ওই বয়সে ফিরে গিয়ে গানটা একটু গাও? হ্যাঁ, অল্প করে শোনাই। এটা অবশ্য কখনো আমি গেয়েছি কিনা এরকম ইন্টারভিউতে আমার মনে পড়ছে না, বাট আমি চেষ্টা করছি অল্প করে।
মাগো আমি গাইব না আর স্বাধীনতার গান, মাগো আমি গাইব না আর মুক্তিযুদ্ধের গান, সেই স্বাধীনতা কেড়ে নিল আমার ভাইয়ের প্রাণ, সেই স্বাধীনতা কেড়ে নিল আমার ভাইয়ের প্রাণ, মাগো আমি গাইব না আর স্বাধীনতার গান। খুব সুন্দর, একদম হৃদয় ছোঁয়া একটি গান। দেশের গানের প্রতি আসলে আমার একটা অন্যরকম ভালোবাসা। এই যে আমি বলছিলাম যে শুরুটাই আমাকে এভাবে নতুন গান তুলে দেওয়া, এবং আমি ওই বয়সে আমার 9-10 বছর বয়স যখন ছিল তখন আমার একটা একক দেশের গানের প্রোগ্রাম হয়েছিল। আমি আচ্ছা। 1.5 ঘন্টা সময় সেটা ধরে- কোথায়? এটা ময়মনসিংহ গৌরীপুরে, যেখানে আমি গান শিখে লিজা আমাকে চেনার আগের সময়ের কথা এটা। ওকে। আমি 1.5 ঘন্টা শুধুমাত্র দেশের গান করেছিলাম এবং অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এতগুলো দেশের গান ওই বয়সে কিভাবে তুললে, কিভাবে শিখলে? তখনের সময়টা তো আসলে আমি বলবো যে এখন যেমন সবকিছু বুঝে করছি, তখনের সময়টা ছিল শিখে কতটুকু পারফেক্টলি গানটা স্টেজে গাওয়া। মানে আমাকে একটা টাস্ক দেওয়া হয়েছে, সেটা আমি কতটা 100% করতে অর্থাৎ পারলাম। পরীক্ষার মতো, যে আমি পরীক্ষার কতটা মতো। শিখলাম, যে মানুষের শুনছে আমি কতটা পরিবেশন করতে পারলাম। হ্যাঁ, তখন আসলে ওইটা বুঝিনি। আমার মনে হতো যে আমি একদম দেশের গান সবচেয়ে ভালো গাইবো, সর্বোচ্চ যেভাবে আমার গুরুজি তুলে দিয়েছেন ওভাবে কতটুকু গাইতে পারছি, ভুল যাতে না হয়, এরকম ছিল। দেশাত্মবোধক গানের প্রতি তোমার যে একটা ক্ষুধা বা এই যে গাওয়াটা, এটা কিভাবে এসেছে? আমার নিজেরও কিন্তু মৌলিক বেশ অনেকগুলো দেশের গান আছে, আমি নিজ উদ্যোগে করেছি, এবং সেগুলো আমি অন্যান্য কমার্শিয়াল গানও যেভাবে লগ্নি করে একটা বড় মিউজিক ভিডিও করে সবাই, ওরকম করে কিন্তু দেশের গানও করেছি। এই ভালো লাগাটা, ভালোবাসাটা আমার মনে হয় যে আমি যেখান থেকে বড় হয়েছি, আমার সেই পারিপার্শ্বিক অবস্থা থেকে, শেকড়, হ্যাঁ, প্রকৃতি। ওইটা আমার মধ্যে গ্রো করেছে। কারণ আমি যেখানে ময়মনসিংহ গৌরীপুরে আমার আসলে গান শেখার শুরু, এবং আমার পড়াশোনা, আমার সবকিছুর মানে শুরুটাই ছিল ওখানে। এবং সেখানে এমন একটা পরিবেশ যে প্রতিটা দিবস আসলে 16 ডিসেম্বর যেটা বললেন আপনি, 26শে মার্চ বা 21শে ফেব্রুয়ারি, তো প্রত্যেকটা সময় আমরা প্রভাত ফেরিতে খালি পায়ে হাঁটা, গান করা, সেই তারপর বিভিন্ন সবাই মিলে কোরাস গান করা, সমবেত সঙ্গীতগুলো তোলা, একসাথে গাইবার একটা চেষ্টা। এবং ক্লোজ আপেও যখন আমরা পার্টিসিপেট করেছি, একটা দেশের গানের রাউন্ড ছিল, সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার মনে আছে। হ্যাঁ, গানগুলো পরিবেশন করতে, সেই গল্পগুলো শোনা, সেগুলো আমাকে মনে হয় ইন্সপায়ার করেছে। আর জানি না, আমি যখন অন্যান্য গানের পাশে দেশের গান যখন গাই, আমি সবার প্রশংসা একটু বেশি পাই, ভালোবাসা একটু বেশি পাই। আমার মনে হয় সেই কারণেও হয়তো বা। তুমি আসলে প্রচুর ভালোবাসা পাও, এটা আমরা দেখি, ফেসবুকও দেখি। কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি, এখনকার সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক আমাদের ইমরানের, সে লিখেছিল ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্টিস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, দেন তোমাকে ট্যাগ করেছিল। এই যে মানুষের এমন ভালোবাসা যখন পাও, কেমন লাগে? ইমরান ভাই আমার খুব পছন্দের শিল্পী, এবং উনি যখন শিল্পীদেরকে প্রশংসা করে, তখন আমার মনে হয় আরো বেশি উৎসাহী হয়ে সুন্দর ভালো কাজ করবার জন্য ভালো লাগে। আমিও যখন আমার কোনো জুনিয়র হোক বা সিনিয়র, তো আছেই, জুনিয়র যারা গান করছে বা আমার সমসাময়িক যারা আছে সুন্দর গান করে, আমি কিন্তু যখন তাদের সাথে দেখা হয়, আমি চেষ্টা করি তাদেরকে বলবার যে এই গানটা তোমার অনেক ভালো হয়েছে। তুমি কার গান বেশি শুনো বাংলাদেশে? কম বেশি সবার গানই শুনি, আমাদের সমসাময়িক যারা আছে সবার গানই আমার ভালো লাগে, বাট স্পেসিফিক্যালি বলবো না। আমি আসলে গান শুনি এবং শিখি। আমি শুধুমাত্র বলবো যে আমাদের গুণীজন যারা আছেন তাদের গান শুনে শিখছি তা কিন্তু না। আমি আমার ছোট যারা আছে, যার গান যখন ভালো লাগছে, যার যেই গানের এই কাজটা ভালো লাগছে, আমি সেটা আয়ত্ত করি। যদি বলি যে আর কি, এখনকার যারা গান করে এর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় শিল্পী? অনেকে আছে, একজনের নাম বলতে পারবো না, অনেকেই আছে। আমাদের কনাপু ভালো লাগে, কনাপুর গান ভালো লাগে, ঝিলিকের গান আমার খুব ভালো লাগে, লুইপার গান ভালো লাগে, ইমরান ভাইয়ের কথা তো বললাম, তাদের গান ভালো লাগে। আমাদের মুহিন ভাই আছে, সাব্বির ভাই আছে, রাজীব ভাই আছে। লিজার সবচেয়ে প্রিয় বন্ধুকে? বন্ধুত্ব বলবো না, আমার বন্ধুও হতে পারে, মানে আমার সবার সাথেই ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। ডিপ্লোম্যাটিক তোমার আনসারগুলো। ডিপ্লোম্যাটিক না, আমি যেটা আসলে রিয়েল আমি সবসময় সেটাই বলি। অনেকে চিন্তা করতে পারে যে ও এটা বাদ দিয়ে ওটা বলেছে, না, আমি ওরকম না। আমি যা বলি আমার মনে যেটা সেটাই বলি আমি সবসময়। আমার খুব বেশি খুব ভালো একদম বন্ধুত্ব ওইটা বলবো না, সবার সাথেই আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। বাট
এদের মধ্যে থেকে আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি আদর করে যদি বলি, একটু অন্যভাবে নেয়, অন্যরকম ভালোবাসে, সেটা আমাদের কনা আপু। তুমি যদি গান না করতে তাহলে কি হতে? এটা তো জানি না আসলে। স্বপ্ন কি ছিল ছোটবেলায়? আমি যখন খাতা কলমে লিখি যে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, হুম। সেই সময়টায় আমাদের 9-10 প্রশ্ন থাকতো। তখন আর কেউ লিখতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটা সোজা হতো সেটাই লিখে ফেলতো আর কি। তা আমি ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্তই লিখতাম। হুম। তারপর তো আমি এই প্রফেশনে ঢুকে গেলাম। আমি যে চিন্তা করব যে আমি আরেকটু ভালো পড়াশোনা করে অন্য আরেকটা জবে যাব, সেই সুযোগটাই তো আমি পাইনি। অর্থাৎ সময় পরিস্থিতি তোমাকে আসলে গানেই নিয়ে আমাকে এসেছে, আসলে এটাই হয়তো তোমার নিয়তি এই ছিল। ঘটনায় নিয়ে চলে এসেছে। হ্যাঁ, সো আর অন্য কোথায় যেতাম আসলে সেটা বলতে পারি না। বাট খেলাটা আমার ভালো লাগার ছিল, বাট খেলা তো একটা সার্টেন টাইমের জন্য, পুরো খেলা দিয়ে তো আসলে পুরো লম্বা একটা ক্যারিয়ার বাংলাদেশে তো এটা। খেলার কথা বলছিলে, তুমি ময়মনসিংহে তুমি খেলতে, এবং আমি যতটুকু জানি তুমি জাতীয় পর্যায়েও একবার খেলেছিলে ব্যাডমিন্টন। তো এখন কি খেলা হয়? এখন এই যে যখন প্রোগ্রামে যাই, যখন দেখি যে র্যাকেট, মানে একটা সুন্দর কোর্ট, সবাই র্যাকেট দিয়ে খেলছে, কর্ক দিয়ে খেলছে, তখন একটু দৌড় দিয়ে একটু নিয়ে খেলি, ওই অতটুকুই আর কি। ব্যাডমিন্টনের কথা বলছিলে, এর বাইরে তোমার আর কি কি খেলায় তুমি পারদর্শী? হ্যাঁ, এটাও বলতে নিয়েছিলাম। ওই যে যখন কম্পিটিশন করতাম তখন কিন্তু এটা কিন্তু হয়নি, খুব কম। আমি হাই জাম্প এবং লং জাম্প দুটোতেই ফার্স্ট হয়েছিল। কখন এটা? ক্লাস 6-এ পড়ি যখন। আমি দুটো নিয়েই আমি ময়মনসিং থেকে মানে গৌরীপুর থেকে ময়মনসিং পর্যন্ত গিয়েছিলাম। তো তখনও আমি ময়মনসিং এসে তখন মনে হয় একটাতে দুইটা খেলা একসাথে পড়ে, মানে গানের কম্পিটিশন, খেলার কম্পিটিশন একসাথে পড়ে গেছিল। তখন আর আসলে পরে কন্টিনিউ করতে পারিনি। সেটা কখন? ওইটা তখনও ক্লাস 6-এ পড়ি মনে হয়, 2000 কত সাল, 4-5-এর দিকে না, বা আরেকটু আগে। আমার মানে ক্লাস মনে আছে 6-7-এ, বাট সাল ভুলে গেছি। এর বাইরে অন্য কোনো খেলা? এর বাইরে অন্য কোনো খেলা না। দৌড় দিয়েছিলাম, পারি নাই, দৌড়াইতে পারি না, কম পারতাম। হাই জাম্প, লং জাম্প, ব্যাডমিন্টন, দ্যাটস ইট। কিন্তু তোমার গানের দৌড়টা তো দুর্দান্ত, যে দৌড়ে তুমি এখন আছো। তার মানে ছোটবেলায় তুমি খুবই দুরন্ত ছিলে। হ্যাঁ, এটা বলতে পারেন। কখনো গাছে উঠেছো? আল্লাহ, হ্যাঁ? এটা নিয়ে কথা বলা যাবে না। কি কি গাছে উঠেছো? কোনো গাছ বাকি নাই, আমি গাছে চড়ি নাই। সুপারি গাছে উঠছি আমি। তারপর নারকেল গাছে, নারকেল গাছে তারপরে আম গাছ, জাম গাছ। নারকেল গাছের থেকে কিন্তু সুপারি গাছে ওঠা সবচেয়ে কঠিন, কারণ সুপারি গাছ একটা চিকনা একটা গাছ। সবাই আমাকে চ্যালেঞ্জ করতে, হ্যাঁ লিজা সব গাছে উঠে, সব গাছে উঠে, তারপরে দেখি সুপারি গাছে উঠা যায় কিনা। সুপারি গাছে উঠেছি হাফ পর্যন্ত, নারকেল গাছও হাফ পর্যন্ত উঠেছি। বাট ওইটার জন্য তো অনেক প্রিপারেশন লাগে। আমি তো নতুন প্রিপারেশন ছিল না, হাত টাত সব ছিলে ফেলেছি। তখন কোন ক্লাসে পড়ো? ওই তো 6-7-এ, আচ্ছা, 7-8-এ এরকম। পড়েছো গাছ থেকে কখনো? এইটা একটা ভালো কথা বলেছেন। আমার আল্লাহর রহমতে আমি সাইকেল চালানো শিখেছি, গাড়ি চালানো শিখেছি, বা আমি বিভিন্ন গাছে উঠতাম, ওয়ালে থাকতাম। আমাকে সবাই, আমি তো কোয়ার্টার বড় হচ্ছে, আমাকে এইভাবে খুঁজতো না, আমাকে এইভাবে খুঁজতে হতো আসলে। কারণ আমি সব গাছ টাছ উপরে, গাছ আসবে 3-4 তলা ছাদের উপরে উঠে সেখান থেকে বড়ই পাড়া, সেখান থেকে আম পাড়া, এগুলো করা হয়েছে আমার। সেটা পড়িনি কখনো। একবার মনে আছে আমি ঝুলে অনেকক্ষণ ছিলাম। তো আমি বলি এটা একটা মজার কাহিনী। আমাদের কোয়ার্টারে ঢুকতেই, আমি বড় হয়েছি তো কোয়ার্টারে, ঢুকতেই হাতের বাম পাশে একটা অনেক সুন্দর মধু ফুলের গাছ বলতাম আমরা এটা। আচ্ছা। গাছটা অনেক পুরনো, অনেক বড় বড়, এত বড় বড় লাল লাল ফুল হয়। এটা খুব রেয়ার গাছ। পুরো আসল নামটা আমি জানি না, বাট আমরা বলতাম মধু ফুল। তো সেই গাছটা অনেক শক্ত। আমি মনে করলাম যে আমি ঠিক আছে একটা একদম চড়ায় গিয়ে একটা সুন্দর ফুল আনবো সকালের দিকে। তো ওই সময় তো মানুষজন যাতায়াত কম থাকে। তা আমি ঠিক ওই জায়গাটায় যে ফুলটা এনেছি, ঠিকই ফুলটা ধরে হয়তো পা দিয়েছি, সেই ডালটা ভেঙে গেছে। তো আমি এবার ঝুলে আসছি, থাকছি। এখন এটা তো একটা খুব, মানে তখনই ছোটবেলায় খুব মানিজ্যতের ব্যাপার যে ঠিক আছে লিজা পড়ে গেল নাকি, কেউ আবার দেখে ফেললো নাকি। হ্যাঁ, আমি ঝুলেই আসি, অনেকক্ষণ ঝুলে আসি। চারপাশ দিয়ে মানুষজন যাচ্ছে, একটু অফিস যাওয়ার সময় হচ্ছে, আঙ্কেল যাচ্ছে যে হ্যাঁ লিজা কি করছো? না আঙ্কেল কিছু করি না। কিন্তু আমি কিন্তু ঝুলে আছি। আমি ওয়ে পাচ্ছি না যে কিভাবে আমি নামবো। তারপরে অনেকক্ষণ থাকতে থাকতে হয়তো বুদ্ধি আসছে, হয়তো হাতটা এইভাবে ধরে পাটা উল্টিয়ে সুন্দর করে বেয়ে নেমে আসলাম, এরকম হয়েছে। বাট এই গল্পটা কিন্তু কোথাও বলিনি। আচ্ছা আচ্ছা। আম জাম এরকম চুরি করার কোনো ঘটনা ছিল? আমার কোয়ার্টার বড় হয়েছে তো আমি আসলে ওই যে আপনারা যেমন দেখতাম যে গ্রামের বাড়িতে এটা ওনার, এটা ওর, এটা ধরা যাবে না। আমরা আসলে এই সময়টা
মধ্যে যাইনি, সবাই আমরা খুব মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর আমি যখন বের হতাম আমাকে ওখানে নাম দেওয়া হয়েছিল যে হ্যামিলনের বাসিওয়ালা, ওখানে একজন আঙ্কেল আমার নাম দিছিল এটা। কারণ আমি বিকেলবেলা বের হওয়ার সাথে সাথে বা দুপুরবেলা স্কুল থেকে আসার পরে আমি বের হওয়ার সাথে সাথে সব আমার বন্ধু ছিল সব এতটুকু সব এসে হাত ধরতো। এমন হতো যে মাঝে মাঝে দেখতাম যে আমার হাতটা খামচি দিয়ে, মানে কে কার আগে হাত ধরবে। আমি গল্প বলতাম, সবাই হাঁটতো, আর মাঝে মাঝে দেখা যেত যে ওদের সবাইকে নিয়ে দুপুরবেলা হয় বড়ই পাড়ছি বা আম নিচ্ছি, নিয়ে আমরা সবাই মিলে একসাথে ভর্তা করে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। আমাদের এইসব কাজে আমাদের আম্মু আমাদের আন্টিরা সবাই হেল্প করতো আসলে। আমরা এবার আরেকটু আবার গানে ফিরে যাই। হ্যাঁ চলচ্চিত্রে কি লিজার গানের সংখ্যা কম? হ্যাঁ কমই তো। কেন কম? কেন কম জানি না তো আসলে। গান আছে বাট চোখে পড়ার মতো বাট বড় বিগ বাজেটের সিনেমাগুলোতে লিজার গান নাই। এটার জন্য কি কোনো মানে আক্ষেপ হয়? আমাদের শিল্পী হওয়ার প্রথম ইচ্ছাটাই তো সবার থাকে যে সিনেমাতে বড় পর্দায় গান শুনবে। স্বাভাবিক, আমারও এটা মনে হয় যে আমিও বড় পর্দায় গান শুনবো। যখনই আমার যে কয়টা সিনেমাই হয়েছে আমি চেষ্টা করেছি হলে গিয়ে আমার গলাটা শুনবার জন্য, নায়িকার লিপে কেমন লাগে। এটা তো একটা স্বপ্ন, আক্ষেপ বলবো না, কারণ আমি কোনো কিছু মানে তাড়াতাড়ি হয়ে যাক এটাতে আমি বিশ্বাস করি না। আমি আস্তে আস্তে টুকটাক করে কাজ করে যাচ্ছি এবং আমি জানি যথেষ্ট, আমি সম্মান করি আমার যারা মিউজিক ডিরেক্টর যারা আছেন বা যারা সিনেমা বানাচ্ছেন, তারা যখনই মনে করবে যে লিজার গলাটা আমার এই জায়গায় এখানে দরকার, তারা আমাকে অবশ্যই ডাকবেন। পুরোনো দিনের গান যখন হয় তখন কিন্তু লিজার ঠিকই ডাক পায়, এবং পুরোনো দিনের গানগুলো বিভিন্ন বড় বড় প্রজেক্টগুলোতে আমরা লিজার কণ্ঠ শুনতে পাই, মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখি। সেটা কেমন লাগে? সেটা ভালো লাগে। আবার যেটা বললেন যে পুরোনো দিনের গান হোক বা অন্য টেলিভিশনের যে কোনো স্পেশাল আয়োজন হোক, দেখা যায় যে সবাই আমাকে একটু ডাকে বা আমি যাই। হ্যাঁ, হয়তো বা তারা মনে করে যে এই জায়গাটায় আমি ভালো জাস্টিস করতে পারবো। দুটি মন আজ নেই দুজনের। আমি নিজে এই গান অসংখ্যবার শুনেছি এবং অসংখ্য মানুষকে দেখেছি এই গানটা শেয়ার করতে, গানটা নিয়ে লিজাকে নিয়ে কথা বলতে, কমেন্ট করতে। এখানে অল ক্রেডিট গোস টু আমাদের শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া স্যারের, কারণ উনি আসলে আমাকে ডেকে এভাবে গাইয়েছেন। আমরা কি এই গানটা একটু শুনবো? আচ্ছা, অল্প করে একটু শোনাই। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনে রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনে রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মনার নেই দুজনার। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, গাওয়ার সময় লিজার কার কথা মনে পড়ে? কার কথাই না, একদমই না। না কারো কথা কখনোই মনে পড়ে না? না, কারোর কথাই মনে পড়ে না। কারণ হচ্ছে আমি যখন প্রথম 2008 এই গানটা করেছিলাম, সেই মঞ্চে আপনিও ছিলেন। তখন আমার যেটা মনে হয়েছিল এখন অবধি তাই মনে হয় যে কতটা সুরে কতটা সঠিক গাওয়া যায়, যেভাবে আমার গানটা তুলে দিয়েছেন আমাদের খুব পছন্দের এসআই টুটুল ভাই। লিজার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে তো ভালোবাসাই, অনেক ভালো একটা বাসা যেখানে অনেক আনন্দ থাকবে, যেখানে অনেক ভালোবাসা থাকবে, যেখানে অনেক যত্ন থাকবে, এরকম একটা বাসা ভালোবাসা। প্রথম প্রেমে পড়েছো কবে? প্রেমে পড়েছি কবে? সবসময় প্রেমে পড়ি, যখনই গান গাই তখনই প্রেমে পড়ি। গানের বাইরে আর কোনো প্রেম নাই? না, গানের বাইরে প্রেমে আমি ওইরকম খুবই নিরস একটা মানুষ, আমার প্রেম ভালোবাসা অনেক কম। কত? কততে 10-এ 2। লিজার স্বামী সবুজ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে? এই গানের আয়োজনে গিয়ে পরিচয়। কিভাবে, কোথায়? আমরা একটু শুনতে চাই। 2015-তে কোথায়? নিউ ইয়র্কে পরিচয়। আচ্ছা, তারপরে প্রোগ্রাম করতে যাই, তারপর একটা ভালো ফ্রেন্ডশিপ হয়। ভালোবাসাটা আসলে ওভাবেই
মন দেয়া নেয়া যদি বলি সেটা কবে কবে? মন দেয়া নেয়া এটা মনে হয় 18 উপর। আর কখন তোমরা সিদ্ধান্ত নিলে যে তোমরা বিয়ে করবে? ওই তো 22-এর দিকে, 2021-22 সালে। স্বামীর কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? প্রায় সব জিনিসই তো ভালো লাগবে, ভালো না লাগলে তো আসলে বেশ লম্বা সময়ের একটা পরিচয়, প্রায় 10 বছরের পরিচয় এখন অবধি। স্পেসিফিক্যালি যদি বলি জাজমেন্ট ভালো, আচ্ছা। যে ভালো খারাপ বলাটা। হুম, হুম। দেখা যায় যে আমি যখন কোথাও যাই বা কাজে যাই বা গান করি, দেখা যায় আমার আব্বুর যেমন কোনো সমালোচনা করে না, আম্মু একটু একটু করে কোনটা ভালো খারাপ, বাট ওর ব্যাপারে দেখা যায় ও ভালোটা বলার চেষ্টা করে, পরামর্শ দিতে পারে সুন্দর। খুবই ভালো, এটা খুবই ভালো একটা অভ্যাস। এটা খুব ভালো। সে আরেকটা জিনিস ভালো যেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা ধরেন আপনার সাথে আমি একটা কিছু নিয়ে আমার মনোমালিন্য হলো, আপনি আমার কাছের মানুষ, আপনি আমার পক্ষেই কথা বলবেন। But ওকে দেখি যে ও দুজনের পার্সপেক্টিভ নিয়ে কথা বলে এবং খুবই চিন্তা ভালো, করে যে হ্যাঁ। তুমি কেন ওর সাথে মন খারাপ করলে, ওর জায়গাটা তো চিন্তা করবে। যেই ব্যাপারটা হয়তো আমি আমার মধ্যে এটা কম ছিল, আমি দেখা যেত ঠাস করে রাগ হয়ে যায় আবার ঠিক হয়ে যায় এরকম। বাট এই জিনিসগুলো আমি ওর কাছ থেকে শিখেছি যে হঠাৎ করে কারো উপরে তুমি রাগ না হয়ে ওর মানে পার্সপেক্টিভটাও তুমি চিন্তা করা উচিত, যেটা Right. আমি লার্ন করেছি ফ্রম হিম। দুজনের ঝগড়া হয় না? অনেক প্রচুর। কি নিয়ে হয় বেশি? অনেক কিছু নেই। কি? আমরা এবার একদম ঝগড়া হয়, কথা বলি না, চুপ থাকি, আবার কথা হয়। মানে এখন মানে সংসার করতে গেলে হয়ে যায় না যে ডাল ঝগড়া লাগলে কি করো, তুমি কি করো, সে কি করে? কথা বলি না, এটাই। সেও কথা বলে। সর্বোচ্চ কতদিন পর্যন্ত কথা না বলে থেকেছো তোমরা? 10-12 দিন। 10-12 দিন? এটা তো ইজি আমাদের জন্য, কারণ হচ্ছে আমাদের তো লং ডিস্টেন্স আমাদের রিলেশনশিপ, কারণ ওর সাথে আমার এখনো ওভাবে আনুষ্ঠানিকভাবে থাকা হয়নি, বা আমার আর ওর একটা এখন হয়েছে একটা সুন্দর সংসার। তারপরেও তো আমি হয়তো 3 মাস আমার সাথে স্পেন্ড করছি, আবার 2 মাস চলে যাচ্ছে, আবার 3 মাস আসছে, এরকম। তো ও যখন চোখের আড়াল হয়ে যায় তখন তো 12 দিন 15 দিন কথা না বললে তো সমস্যা নেই, বাট সামনাসামনি থাকলে হয়তো কথা বলা হয়ে যায়। লিজার ভালোবাসার গল্প শুনছিলাম, এবং লিজার নিজের গাওয়া ভালোবাসার একটা গান মনে একটু করে আমরা শুনতে পারি? অনেক ভালোবাসার গান আছে আমার, বাট এখন যদি মনে করি তোমার স্মৃতিটুকুর কথা মনে হয়, আপনার লেখা। আচ্ছা। আবার যাবি কত দূরে, আসিফ ভাইয়ের সাথে গাওয়া, এটাও আপনার লেখা, এগুলো মনে পড়ছে। বাট তোমার স্মৃতিটুকু একটু অল্প করে শুনি। এটা তো আপনি লিখেছেন, আর সুর করেছে আকাশ সেন, আর সঙ্গীত করেছিল সাজিদ সরকার। অনেক কিছু অনেক ভাবে আড়াল হয়ে যায়, অনেক কিছু অনেক ভাবে আড়াল হয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়। ছোটখাটো কিছু ভুলে উড়ে যাওয়া ঝড়া ফুলে, ছোটখাটো কিছু ভুলে উড়ে যাওয়া ঝড়া ফুলে, ভাবনা আমার আজও তোমার হাওয়ায় বয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়। দারুণ দারুণ। তুমি মা হয়েছো, এই যে মা হওয়ার যে অনুভূতি, এটা কেমন ছিল? এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এটা বলেও বোঝানো যাবে না, এটা যে যে এর মধ্য দিয়ে যায় সেই আসলে বুঝতে পারে। বাট আমি আসলে প্রতিটা মুহূর্ত, আমি ইয়াশা, আমার মেয়ে তো 2 বছর হলো, ওর বেড়ে ওঠা, ও কিভাবে কথা বলছে, ও কিভাবে টুকটুক করে হাঁটছে, ও কিভাবে মাম্মা মা বলছে, বাবা বলছে, এগুলো দেখি। এবং ওই বেড়ে ওঠাটা না, এটা আমার কাছে একদম আশ্চর্য লাগে। ওর মধ্যে কি নিজেকে খুঁজে পাও? আর মামারা এসে বলছে যে মনে হচ্ছে যে ওই লিজাকে কটিয়া দিতে দেখছি। ওকে। ওই তখন আমি যা যা করতাম, এখন আশা তাই তাই করে, খুব দুরন্ত, আমার মতো এরকম শুকনো কাঠি।
তাড়াতাড়ি কুইক লার্ন করে। এখন বাচ্চারা যেরকম আর কি, যা দেখছে তাই শিখছে। মা হওয়ার পর তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কি হয়েছে? বড় পরিবর্তন যদি বলি, এই যে ইয়াশাকে আস্তে আস্তে দেখা, এটা একটা অদ্ভুত ভালো লাগার ব্যাপার। আরেকটা সেটা হচ্ছে আমার রান্নাটা শিখতে হবে, এটা শেখা জরুরি, সেটা আমি বুঝতে শিখলাম। এবং এখন টুকটাক করে আমি মশলা চিনেছি, কিভাবে কোন মশলার পরে কি দিতে হয়, এখনো শিখছি। আসলে শিক্ষানবিশের রাঁধুনি বলা যায়। লিজা কতটা সুখী? এটা আপেক্ষিক ব্যাপার, এক একজন আসলে এক একভাবে দেখে কি নিয়ে সুখ। আমার সুখ টুক মিলে আসলে, যখন মনে হয় আমি সুখী সুখী, যখন মনে হয় হ্যাঁ আমি দুঃখী, বাট সুখী দুঃখী বলতে পারি না। বাট ওভারঅল আল্লাহ যা আমাকে দিয়েছে বা আমি এখনো যে অবস্থানে আছি, আমি সবসময় শুকরিয়া করি যে আলহামদুলিল্লাহ আমার যা আছে তা নিয়ে আমি অনেক ভালো আছি। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। সবসময় আল্লাহ পাক ভালো রাখুক, এটাই চাই। দুঃখ পেলে কি করো? চুপ থাকি আমি আসলে। আর কাছের মানুষ থাকলে দেখা যায় যে আব্বুর সাথে রাগারাগি করছি, আম্মুর সাথে রাগারাগি করছি, ইম্প্যাক্ট করছে, সবুজের সাথে ঝাড়ি দিচ্ছি, হ্যাঁ এরকম হয়। মানে দুঃখ পেলে বা কষ্ট লাগলে বা রাগ হলে আমার কাছের মানুষরাই সেটা আসলে বুঝে। রাগ হয় বাট আমার এই যে সীমিত সময়ের জন্য, আমি খুব বেশি দিন রাগ রাখতে পারি না। আবার আরেকটা জিনিস হয়, কারোর সাথে যদি দেখি যে আমার এখানে কোনো ভুল নাই, হয়তো বা সে আমাকে ভুল বুঝছে, মিথ্যা ব্লেম দিচ্ছে, হ্যাঁ ব্লেম দিচ্ছে, ওরকম যদি হয়, এরকম আমার লাইফে আছে কিছু মানুষ যাদের সাথে আমি আর কখনোই যোগাযোগ করি না বা কখনোই আমি নিজে থেকে যাই না। এরকম আছে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ আছে যে যাদের সাথে আমি আর কখনোই কাজ করব না, বা আমি যাদের সাথে আমি হয়তো বা সামনে দেখা হচ্ছে, সৌজন্যতামূলক ভাব বিনিময় করব, বাট যেটা আমার লেগে গেছে, যেটা আমার হয়তো আমার এখানে ভুল ছিল না, আমাকে নিয়ে একটা খারাপ মন্তব্য হয়েছে বা আমার সাথে একটা মিসবিহেভ হয়েছে, সেটা আমি কখনো ভুলি না। জীবনের সবচেয়ে কষ্টের দিন কি? কষ্টের দিন এখনো অবধি নাই, আল্লাহ যেন ওরকম কষ্টের দিন না দেয়। রেগে গেলে কি করো? অনেক রেগে গেলে কথা বলতে পারি না, হয়তো বা চোখ দিয়ে জোর করে পানি পড়তে থাকে, কথা বলতে পারি না। অনেক রাগ হয়ে গেলে কথা বলি না। আর অনেক রাগলে আমি উল্টাপাল্টাও বলি। যেমন মানে মানুষ তো সুস্থ মাথায় থাকলে হয়তো বা দেখা যায় যে অনেকে ঝগড়ার সময় অন পয়েন্টে কথা বলতে পারে, যেমন আমার জামাই ঝগড়ার সময় সে খুব পয়েন্ট এনে এনে কথা বলবে, বাট আমার ঝগড়া হইলে আমি রাগ হয়ে গেলে হয় আমি উল্টাপাল্টা একটা খারাপ কথা বলে ফেলছি, যেটা বললে আরেকটা ঝগড়া হয়ে যাবে। তা আমি হচ্ছে এরকম, এর জন্য আমি চেষ্টা করি অনেক রাগের সময় কথা না বলতে, বলে ফেললে ভুল বলি। স্টেজে সবচেয়ে বিচিত্র অভিজ্ঞতা? স্টেজ শোতে অনেক বিচিত্র। স্টেজ শো তো খুব ফ্রিকোয়েন্টই করা হয় আলহামদুলিল্লাহ, অনেক কাজ করা হয়, দর্শকদের সামনে সরাসরি গাওয়া হয়। বাট বিচিত্র অভিজ্ঞতা বলতে দেখা যায় না, হঠাৎ করে গান করছি হঠাৎ করে একজন মাইক্রোফোন নিয়ে আসছে, হ্যাঁ আমাদের এমক এই আসছে, এই মুহূর্তে আমরা ওকে স্বাগত জানাই, হ্যাঁ এরকম হয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে অনেকে অনেক উৎসাহে এসে আমার কাছ থেকে মাইক নিয়ে এসে গান গাওয়া শুরু করেছে, এরকমও হয়। মাঝে মাঝে আবার দেখি যে অনেকে খুব উইয়ার্ড নাচছে, যেটা আমরা খুব এনজয় করি, কারণ এক একজনের আনন্দ প্রকাশের ভঙ্গি এক এক রকম। আমরা আনন্দ পাই, আমরাও তো এন্টারটেইন করি, সবাইকে গান শোনাই, তো এরকম অনেক অভিজ্ঞতা হয়। বাট স্টেজ ইজ ফান। লিজার নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব? আমি অনেক ভাব নেই এরকম বলে অনেকে, কিন্তু বাস্তবে হয় কি, আমি একটু নতুন মানুষের সাথে বা নতুন পরিবেশে একটু হয়তো সময় লাগে, বাট কেউ যদি আমার সাথে এসে সুন্দর করে কথা বলে, আমি একদম জান প্রাণ। তোমাকে যদি প্রধানমন্ত্রী করা হয়, তুমি সর্বপ্রথম কোন কাজটি করবে? আমি অনেক গাছ লাগাতাম। আমার এদিকে ঢুকলে একটা ঠান্ডা, এবং তার বাইরে আসলে দেখছি গরম, মানে ওয়েদারটাই গরম হয়ে যায়। আমরা অনেক গাছ, পরে বুঝলাম যে আশেপাশে অনেক গাছ আছে দেখে এই জায়গাটা ঠান্ডা কম্পারেটিভলি অন্য জায়গা থেকে। যখন দেখি আমি গলিতে ঢুকছি তখনই দেখি ঠান্ডা। কয়েকদিন আগে একটা শোতে আমি গিয়েছিলাম, দেখেছি সবাই তোমাকে নিয়ে যে নোয়াখালীর বউ যেটা মিছিল উঠেছে, কেমন লাগে? এটা আপনারাই বানাইছেন আসলে। একটা ইন্টারভিউতে বলেছেন যে নোয়াখালী বিভাগ চাই না। হ্যাঁ স্বাভাবিক, আমার শ্বশুর বাড়ির এরিয়া, ওই যে বললাম স্বজন প্রীতির কথা, যে সবাই তো কাছের মানুষকেই টানবে। তো মানে তুমি নোয়াখালী বিভাগ চাও? হ্যাঁ চাই, হ্যাঁ চাই, অবশ্যই চাই। কেন চাও? আমার শ্বশুর বাড়ির এরিয়া, বিভাগ হলে ভালো। নোয়াখালীর মানুষদের উৎসর্গ করে একটা গান হয়ে যাক। হ্যাঁ গাইতে পারি। আমার
খুব পছন্দের গান। এই গানটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। গানটার কথা লিখেছে সাগর চৌধুরী, সুর সঙ্গীত করেছে এস এ টুটুল। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার। খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা গান। সুযোগ পেলে বলিউডের কোন নায়কের বাসায় হানা দেবে? বাসায় গিয়ে কি করবো আমি? আমার আসলে এই নায়ক নায়িকা নিয়ে এত বেশি দেখা fascination করবে, নাই। কথা বলবে, অটোগ্রাফ নিবে? না, ওরকম ইচ্ছা করে না কারণ। বলিউডে তোমার সবচেয়ে প্রিয় নায়ক কে? অনেকে আছে, আমির খান আছে, আমির খানের পাশে যাবো, ঠিক আছে। নায়িকা? নায়িকাও তো অনেকে আছে। আমার রানী মুখার্জিকে ভালো লাগে, দীপিকাকে ভালো লাগে। কোন খাবার খেয়ে জীবন পার করে দিতে পারবে? বাতাস খেতে হবে। কিন্তু শুধু বাতাস তো পেট ভরবে না, পানি। বাতাস আর পানিতে চলবে? একটা খাবার বললে তো এগুলো খাইতে হবে। আর 2-3টা হলে খিচুড়ি। খিচুড়ি তো অনেক কিছু করা যায় না? হুম হুম। মাছ মিশানো যায় নাকি জানি না আমি। খিচুড়ির সাথে মাংস দেওয়া যায়, শুক্তো না, মাছও দেওয়া যায়, এটাই ডিম দেওয়া শুনতেছি। যায়। হ্যাঁ, খিচুড়ি খেয়ে অনেক দিন বাঁচা যাবে। বৃষ্টির দিনে কি করো? বৃষ্টির দিনে তো আমাদের প্রোগ্রাম একটু কম হয়। বৃষ্টির দিনে বাসা থেকে কি করো? আমি বাসায় থাকলেও বই পড়ি, নেটফ্লিক্স দেখি, মেয়েকে নিয়ে সময় কাটাই। যদি সুযোগ পাও কোন ব্যান্ডের কনসার্ট দেখতে চাও? আমি সুনিধির কনসার্ট দেখতে চাই। মানে ও এখন যেইভাবে একদম ফর্ম চেঞ্জ করে এসেছে, আমি খুব এক্সাইটেড। আমি এমনিই অনেক রিলস তার ফলো করি, বাট এখন যদি হয় আমি সুনিধি চৌহানের কনসার্ট দেখতে চাই। কোন রং লিজার একদমই ভালো লাগে না? ভালো লাগে না? না। কালো। আর ভালো লাগে? সাদা কালো ভালো লাগে না, দুটো। আর ভালো লাগে সব কালারফুল জিনিস, আমার ভালো লাগে। পার্পল, পিঙ্ক, মেয়েদের কালার। এবার আমরা একটু ঈদে আসি, সামনে যেতে ঈদ। প্রতি ঈদে কোন কাজটি করা হয়? প্রতিদিন অনেক লম্বা সময় নিয়ে ঘুমাই। কতক্ষণ? এই উত্তরটা আশা করেন নাই। হ্যাঁ। কতক্ষণ? অনেকক্ষণ। কারণ এখনো তো আমার দায়িত্ব পড়ে নাই। কোরবানির সময় তো কাটাকাটির দায়িত্ব পড়ে নাই, রান্নার দায়িত্ব নাই, সকালবেলা নাস্তা বানানোর দায়িত্ব নাই, আম্মু আছে। তো আমি বেশ লম্বা সময় 2টা-3টা পর্যন্ত আমি আরাম করে ঘুমাই। ঈদ নিয়ে ছোটবেলার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে? একদম সকালবেলা গোসল করে রেডি টেডি হয়ে সবার বাসায় যে একদম খাওয়া হতো না, যে এক এক কোয়ার্টারের আমরা একদম এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবার বাসায় যে ঈদের দিন ঘুরতাম, আমরা এভাবে যেতাম। এটা আসলে এখন তো আর পসিবল না, হয় না। লিজা এখন আর উপস্থাপনা করে না কেন? উপস্থাপনাও তো করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছিল যে একবার আমার এয়ারপোর্টে একজন আমার ফ্যান বলবো যে দেখিয়ে বলে, আপনাকে আমার খুব পছন্দ, আমি আপনার উপস্থাপনা অনেক দেখি। সাথে সাথে আমার মাথায় কটকা মানে লাগলো যে ও আমার গান না শুনে সে বলছে যে গানের আগে হয়তো সে জানে না, হয়তো আমি গান করি, হতে পারে। বলে আপনার উপস্থাপনা আমার খুব পছন্দ। তো সে আমার উপস্থাপনার ফ্যান। তো এই ব্যাপারটার পর থেকে আসলে আমার মাথায় আসলো যে উপস্থাপনাটা তো আসলে আমি ওভাবে করতে চাইনি। মানে আমি যেই প্রোগ্রামগুলো করতাম আমার সব গানের আয়োজন, গান বন্ধুদের নিয়ে কথা বলা, তো সেটা আমার সবার কম বেশি একসাথে কাজ কি হচ্ছে সেটা আমি জানি, আমার কথা বলাটা সহজ হয়ে যেত। ওটাকে উপস্থাপনা ওভাবে বলবো না। তো যখন দেখলাম যে মানুষ আমার গানকে ছাপিয়ে উপস্থাপনাকে পছন্দ নোটিস করা শুরু করলো, তখন আমার মনে হলো যে না, এই জায়গাটা তো আসলে আমার না। এখন আমার মনে হয় যে আমি যে কোনো কাজ করতে গেলে আমি সর্বোচ্চটা দিয়ে ভালো করবার চেষ্টা করি। হয়তো উপস্থাপনা যখন করতাম দেখা যেত যে সপ্তাহে 4টা বা 5টা চ্যানেলে শুধু গানের প্রোগ্রামগুলো আমিই করছি, এবং দর্শকরা আমাকে প্রায় সবসময় দেখতো এবং হয়তো আমার কথাগুলো পছন্দ করতাম, যেভাবে কথা বলতাম। আমি খুব ফর্মালি কথা বলতাম না, অন্যভাবে কথা বলতাম, মানে নর্মালি যেভাবে কথা বলি সেভাবে কথা বলতাম। তো ওই ব্যাপারটার জন্য, গানের জন্য আসলে উপস্থাপনটা করা। তুমি ছোটবেলায় একটা জিনিস করতে শুরুতেই বলেছিলে, নাচ কি মিস করো? নাচ শেখা শুরু করেছিলাম, বাট আমি ভালো নাচতে পারতাম না।
এই যে এই জায়গাটা একটা ঝামেলা আছে, নাচতে আমি ভালো পারতাম না, দেখা যাচ্ছে নাচের ক্লাসে খালি পায়ে বাড়ি খেতাম। তাই হ্যাঁ, দেখা যাচ্ছে কিন্তু নাচের গুরুজিরা তো একদম না পারলে, তাল না মিললে, খুব ফার্স্ট না যেতে পারলে, অনেক মুদ্রা টুদ্রা আছে সেগুলো না শিখতে পারলে ফাঁকি দিতাম, খালি নাচ পারতাম না। কিন্তু তুমি তো একটা গানে নেচেছো খুব ভালো, পাগলি সুরাইয়া গান তোমার। এটা আমাকে নাচানো হয়েছে, আমি আসলে ওভাবে নাচতে পারি না, দেখলে বোঝা যাবে যে ওভাবে। এটা আসলে আমার গানকে এনহান্স করার জন্য, মানে আমার গানটাকে যত সুন্দর করে পৌঁছানোর জন্য। যেমন আরেকটা গানে ভালোবাসি বলা হয়েছে, সেখানে আমি একটু অ্যাক্টিংও করেছি, তো সেগুলোকে কিন্তু নাচ অ্যাক্টিং এটা বলা যাবে না। আমার গানকে আমি দর্শকদের সামনে হয়তো বা আমি একটু অভিনয় করলে বা নাচলে দর্শকরা এটা অন্যভাবে পছন্দ করবে বা বেশি ভালো বাসতে পারে, সেই চিন্তা করে আসলে কিন্তু করা, বাট এগুলো আমি আসলেই পারি না। লিজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিটিজেন জার্নালের আয়োজনে আসার জন্য এবং আমাদেরকে এত দীর্ঘ সময় দেওয়ার জন্য। সিটিজেন জার্নালকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। তাদের এই যাত্রা অনেক সুন্দর হোক, অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। আর দর্শকরা যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ অবশ্যই আপনাকে। আপনি না থাকলে হয়তো বা এত লম্বা একটা আড্ডা দেওয়া যেত না। অনেক অনেক কথা বলেছি আমরা, অনেক ইনফরমেশন দর্শকরা পেয়েছে, হয়তো আপনি আমার কাছ থেকে বের করে নিয়েছেন উত্তরগুলো। থ্যাঙ্কস টু ইউ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। কিন্তু যেহেতু স্টুডিওতে একজন শিল্পী বসে আছেন, যাওয়ার আগে তার কণ্ঠে একটা গান না শুনলে তো অপূর্ণতা থেকে যায়। গানটার কথা লিখেছে রবিউল ইসলাম জীবন, ইজ হিয়ার। আর সুর করেছে, সঙ্গীত করেছে আরফিন। রসিক নাইয়া দেখো না চাইয়া, মন তাহলা তোমার পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। এসো না একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, ও বাবুজি পরদেশিয়া। এসো না একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, ও বাবুজি পরদেশিয়া। Thank you.